জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য সাবেক এমপি সাবেক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে, আপনারা এখন মোটামুটি সবাই তাকে ছিলেন। এতদিন তিনি কিছুটা অদৃষ্টে থেকে গত 14-15 বছর ধরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একনিষ্ঠ হয়ে কাজ করেছেন। বর্তমানে আমাদের যে 31 দফার যে কর্মশালা চলছে এবং এই 31 দফা কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য যে মানুষটি বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং গতকালকে আমাদের সাথে উত্তরা পশ্চিম থানায়
পরিচিত মুখ, অনেক সম্মানিত মানুষ এখানে আছেন, অনেক নেতৃত্ব এখানে আছেন। তার মাধ্যমে একটু উল্লেখ করতে যে আজকের যে অনুষ্ঠান, এই আয়োজন, সে অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন আমাদের শুরু করেছেন। আজকে নতুন একটা জিনিস বাংলাদেশ শুরু করেছে। বাংলাদেশে কোন রাজনৈতিক দল ফুটবল খেলার আয়োজন করে নাই, যেটা বিএনপি করেছে। রাজনৈতিক দল মানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, ইট মারামারি, অফিস ভাঙা, এইসব নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে পরিবেশকে বিষিয়ে তুলেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এতে প্রধান ভূমিকা পালন করেছে স্বৈরাচারী দল আওয়ামী লীগ। আমরা সবাই সেটি জানি। আমরা এই পরিবেশকে অনাবিল আনন্দে পরিপূর্ণ করতে চাই। ক্রীড়া সাংস্কৃতিক জগতে সুবতার বইবে, এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। এবং এই যে আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা এত সুন্দরভাবে ওপেনিং সেরেমনি হলো, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত হয়েছি। এবং এই ধরনের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যারা চেনেন তারা জানেন আমি কোনোদিন 80 বছর বয়স হয়েছে কোনোদিন কাউকে তোষামত করিনি। রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে চিনিও না, বেগম জিয়াকে খালি চিনি। উনি রাজনীতিতে আসার অনেক আগে থেকে। আমার রাজনৈতিক যোগাযোগ শুধু আমার এলাকা, আমার বাড়ি ভোলা, যেখানে আমি নুরুর বাড়ি, সেইখানে দুটি থানা নিয়ে আমার যত রাজনৈতিক কর্মকাণ্ড। আর বাকি দলের যাই হোক যোগ্যতা না থাকলে উচ্চ পর্যায়ে আছে, কিছু কিছু রাজনীতি করি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের অনেক পরিবর্তন আনা প্রয়োজন। বিশেষ করে এই যে বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সংস্কার করা প্রকৃতপক্ষে একটা কঠিন কাজ। এই কাজটি যদি জনগণ সমর্থন দেয়, বিএনপিকে করতে হবে। যার সূচনা হচ্ছে এই ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। সেদিন চমৎকার একটি কনসার্ট হয়ে গেল। আগামী 1 মাস হয়তো আপনাদের এই ফুটবল চৌকিটা ঢাকা শহরের লোককে মাতিয়ে রাখবে এই আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কিছুই শুরু করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছেন। রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি থাকার পর 4 বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নাই, ঢাকা শহরে একটা জমি নাই, এরকম লোক জিয়াউর রহমান ছাড়া আর কে আছে বাংলাদেশে? সেই সততা দেশপ্রেমের উদাহরণ তিনি রেখে গিয়েছেন। আরেকটি জিনিস কেউ জানে না যে তিনি একজন খেলোয়াড় ছিলেন, তার সাথে আমি ফুটবল খেলেছি। এটা বাংলাদেশে আর কেউ দাবি করতে পারবে না, রাজনৈতিক অঙ্গনের কেউ। 1968 সালে পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেট ছিলাম। তার সাথে আমার প্রথম দেখাই ফুটবলের মাঠে। পাকিস্তান মিলিটারি একাডেমির দুটা দল হলো, বিকালবেলা ফুটবল খেলা। আমি জুনিয়র ক্যাডেট, কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় ছিলাম। সেজন্য আমাকেই অধিনায়ক করা হয়েছে একটি দলের। তো মাঠে গেলাম, ওইখানে দেখি সাদা হাফ প্যান্ট, সাদা স্পোর্টস গেঞ্জি, চোখে সানগ্লাস পরা ফুটবল রেফারি হুইসেল বাজিয়ে দুই টিমকে ডাকেন। আমি একটা দলের অধিনায়ক হিসাবে গেলাম, তার সাথে হ্যান্ডশেক করে অ্যাটেনশন হয়ে দাঁড়ায় রইলাম। তিনি বললেন, আই এম মেজর জিয়া। আমাকে, হ্যাভ ইউ প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি টিম? উনি আমাকে জিজ্ঞেস করছে আমি ইউনিভার্সিটি টিমে খেলেছি কিনা। তো ক্যাডেটদের পক্ষে বেশি কথা বলা বারণ, যা জিজ্ঞেস করা হয় শুধু ওইটারই উত্তর দিতে হয়। আমি চিন্তা করলাম, আমি যদি বলি পাকিস্তান জাতীয় দলে 3 বছর ধরে খেলছি, ইরানি তুরস্কে খেলে এসেছি, বেশি কথার দায় কিছু পানিশমেন্ট পড়তে পারে। আমি একটা জানাই বললাম, ইয়েস স্যার, আই প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি। বাকি জাতীয় দলের কথা, আন্তর্জাতিক ফুটবলের কথা কিছুই বললাম না। উনি বললেন, মাই টিম ইজ দি চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আর্মি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন টিম। তিনি বললেন, এটা সেনা আর্মির চ্যাম্পিয়ন টিম, যে তুমি এখান থেকে পাস আউট করার পরে ইউল গো অ্যান্ড জয়েন দিস টিম। আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম।
মিলিটারি একাডেমিতে যারা প্রশিক্ষক তাদেরকে জমের মতো ক্যাডেটরা ভয় করে, সবসময় এটা ওটা পান থেকে চুন করছি, কারণ তারা আমাদেরকে শিখাতে চায়, মানুষ হিসাবে গড়ে তুলতে চায়, সৈনিক হিসাবে গড়ে তুলতে চায়, অনেক ধরনের এক্সাম্পল তারা সেট করেন। আমি তার কথায় মুক্ত হয়ে গেলাম, এত আন্তরিকভাবে বললো, খেলাধুলার কথা বলছে, মুক্ত হয়ে গেলাম। তো খেলা শেষ হলো, খেলার পরে যখন ব্যারাকে ফিরে আসলাম, তার কথাই মনের মধ্যে রয়ে গেল এবং এটা মনের মধ্যে গেঁথে গেল। এবং যথাসময় ট্রেনিং শেষ করার পর তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জয়েন করি। প্রকৃতপক্ষে দেখলাম যে এটা সেনাবাহিনীর সেরা ফুটবল টিম ছিল। একাডেমিতে আরো 2-1 দিন তার সাথে খেলেছি। তার সাথে সর্বশেষ খেলা 1976 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর মধ্যে 2টি টিম অর্গানাইজ করা হলো। একটা টিম অফিসারদের টিম আর একটা টিম অন্যান্য সৈনিকদের টিম। তখন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান, তিনি এক টিমের অধিনায়ক, আমি তারই একজন সহ অধিনায়ক বলতে পারেন। আমরা 11 জনের যে টিম, আর একটা দিকে সৈনিকদের টিম। 1.5 ঘন্টা খেলা হলো, 0-0 গোলে খেলাটি ড্র হলো। এবং তার সাথে এই খেলার স্মৃতি কি কোনোদিন ভোলা যায়? তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী। বক্সিং এ উনি যখন ক্যাডেট ছিলেন 1953 সালে পাকিস্তান মিলিটারি ক্যাডেট হিসাবে, তার ওয়েটে উনি চ্যাম্পিয়ন বক্সার ছিলেন। ফুটবলার ভালো ছিলেন মোটামুটি। ওদিনও খেলায় দেখলাম সেনাবাহিনীর প্রধান ফুটবল খেলতেছে, হি ওয়াজ কোয়াইট ফিট। এইসব গল্প কি আপনার ভালো লাগে না? শেষ করে বাঙালির অসুবিধা হলে কথা না বলে থাকতে পারে না। বাট এনিওয়ে, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করবো। তো আমি তোমাকে বলছি যে বক্তৃতার পর্ব আগে রাখো, বাঙালি 1 ঘন্টা এক চেয়ারে বসে থাকতে পারবে না, তখনই নানান কথাবার্তা বলবে। তো আমরা বক্তৃতা পর্ব আগেই শেষ করে দিই। তো আমি যে কথা বলবো বাংলাদেশে কেউ বলতে পারবে না। তার একটা কারণ হলো আমার বয়স 80 বছর পেরিয়ে গিয়েছে। আমি জেনারেল জিয়ার অধীনে যুদ্ধ করেছি 71 সালে। তিনি আমাকে বীর শ্রেষ্ঠ পদকের জন্য সুপারিশ করেছিলেন, যে কোনো কারণে হোক সেটা আমাকে দেওয়া হয়নি। এবং দেশ স্বাধীন হওয়ার পর 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম, 1.5 বছর। সেই সময় তাকে কাছের থেকে দেখছি। আর্মি হেডকোয়ার্টার তিনি যখন উপপ্রধান, তখন আমি তার পিএস ছিলাম, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের, সেনা সদর দপ্তরে। অত্যন্ত কাছে থেকে দেখেছি। তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন, কোনো অহংকার তার ছিল না, আর স্বজনপ্রীতি কোনোদিন তাকে স্পর্শ করেনি। এই ধরনের গুণাবলী বাংলাদেশে যিনি রাষ্ট্র চালাবেন, সেই ধরনের একজন রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন। আমি আশা করি আগামী দিনে বিএনপি যদি, জনগণ যদি বিএনপিকে বেছে নেয়, আমরা যেন জিয়াউর রহমানের এই আদর্শকে ধারণ করতে পারি। ফুটবল সম্বন্ধে 2-1টা কথা বলি। আমরা তো ফুটবলের অনুষ্ঠান পাই না, ডাকেও না আমাদেরকে। 7 বছর এক নাগারে ফুটবল ফেডারেশন ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম। ফুটবল ফেডারেশন থেকে আমি পদত্যাগ করে চলে আসছি, আমাকে সরায় নাই কোন সরকার। আমি দেখলাম যে এখানে খেলার পরিবেশ নাই, আমার সাথে সব পলিটিশিয়ানদের দিচ্ছে এই কমিটিতে, তো এদের নিয়ে আমি কি ফুটবল খেলা যাবো? আমি তো 17 বছর ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলেছি। চ্যাম্পিয়ন দল মোহাম্মদ স্পোর্টিং এ অধিনায়ক ছিল, এই দলেই 12 বছর খেলেছি। এবং খেলার কি পরিবেশ ছিল, পাকিস্তানে আমার ইতিহাসের 2-1টা কথা বলি, যাতে আপনারাও বলতে পারেন আর এই দল আওয়ামী লীগ কেউ চিনতে পারেন। এটা হলো পাকিস্তানি আমলে পাকিস্তানিদের যতই গালাগালি দিই, স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। এইভাবে পাকিস্তানি এমন গেল, মুক্তিযুদ্ধ হলো, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। তারপরে এলো বাংলাদেশ, ভাবলাম এবার খেলাধুলা খুব ভালো চলবে। খেলা শুরু হলো 72 সালে, দেখি সব পলিটিশিয়ান এই ফুটবলের ফেডারেশনের মধ্যে ঢুকলো। ফুটবল ফেডারেশন সভাপতি হলো বিখ্যাত কম্বলজোর গাজী গোলাম মুস্তফা। এরা কোনদিন স্টেডিয়ামে দেখিনি। ফুটবল ফেডারেশন সভাপতি হলো। প্রথম জাতীয় দল কিভাবে গঠন হলো? 1970 সালে পাকিস্তানের যে লাস্ট জাতীয় দল, সেখানে 3 জন বাঙালি ছিল, আমি, জাকারিয়া পিন্টু এবং গোলরক্ষক নুরুন নবী। ইরানে আমরা শেষবার খেলতে গেলাম জাতীয় দলে।
আমি এই দলের সহ-অধিনায়ক ছিলাম। অধিনায়ক আহত হওয়ার পর পরের দুটো ম্যাচে আমি অধিনায়ক ছিলাম। 3 জন মাত্র বাঙালি খেলোয়াড় পাকিস্তান জাতীয় দলে। এর আগের বছর 67 সালে একজন মাত্র বাঙালি ছিল পাকিস্তান জাতীয় দলে। আমরা এশিয়ান কাপ খেলার জন্য রেঙ্গুনে গেলাম। সেই একজন বাঙালি খেলোয়াড় ঘটনাচক্রে আমিই ছিলাম। এখন এই 3-4 জন আমরা মাত্র বাঙালি সুযোগ পেয়েছি। 73 সালে তো দেশ স্বাধীন, সবাই তো বাঙালি। প্রথম লিগ খেলা শুরু হয়ে গেল না, 72 সালে প্রথম খেলাটা কিভাবে হলো? লিগ খেলা শুরু হয়ে গেল, কয়েকটা ম্যাচ যাওয়ার পরে, ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে দেখা গেল খেলাধুলা যিনি চালায় তখন স্পোর্টসের যে কর্মকর্তা, তার টিম আজাদ স্পোর্টিং ক্লাব রেলিগেশন হয়ে যায়। তখন এই রেলিগেশন বন্ধ করার জন্য এই লিগটাই আর শেষ করা হলো না। খেলা শেষ, মাঝপথে লিগ বন্ধ। স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা ফুটবল লিগ শুরুই করা গেল না, শেষ করা গেল না। শুরু হয়েছে, শেষ করা গেল না। 73 সাল বাংলাদেশ জাতীয় দল মাঠে কাটে যাবে। প্রথম 2 খেলায় আমি 7 গোল দিলাম। প্রথম খেলায় চ্যাম্পিয়ন টিম ছিল বিজেএমসি, ওই বছরে বিজেএমসি কে 1 গোল দিলাম। পরের খেলা ফায়ার সার্ভিস, এক সময় প্রথম জীবনে আমার এই টিম ছিল এক সময়, তাদেরকে দিলাম 6 গোল। 2 খেলায় 7 গোল দেওয়ার পর 40 জন প্লেয়ারকে ডাকা হলো জাতীয় দলের ক্যাম্পে, আমাকে ডাকাই হলো না। কি অপরাধ আমার? অপরাধ হলো আমার বাবা জাসদ করে। আমার বাবা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন, এমএনএ ছিলেন জাতীয় পরিষদের। তিনি পেশায় ডাক্তার ছিলেন, বরিশাল শহরে প্র্যাকটিস করতেন। আর এলাকার ভোটের সময় বলাই গিয়ে দাঁড়ালে ওনাকে 3 বার নির্বাচিত করেছে। কিন্তু এই যে জাসদ থেকে দাঁড়িয়েছেন না, শেখ মুজিবুর রহমান আমার পিতার বিরুদ্ধে ভোলা 3 আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন 1973 সালে। তারপরে কি হলো? যেদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়া হয়, ওদিন আমার পিতাকে হাইজ্যাক করে 40 মাইল দূরে এক গ্রামে নিয়ে রাখা হলো। পরের দিন আবার ফিরে নেওয়া হলো। একজন মাত্র মনোনয়নপত্র জমা দিতে পেরেছে, জনাব শেখ মুজিবুর রহমান। তিনি আনকন্টেস্টেড জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই অপরাধে তার পুত্র মেজর হাফিজউদ্দিন আহমদকে, যিনি 7 গোল দিয়েছেন ঢাকা লিগে, তাকে ডাকাই হলো না জাতীয় দলের জন্য। অথচ পাকিস্তানের শেষ ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি ইরানের মাঠে। এই কথাটা এই জন্য বললাম, অনেক বয়স হয়ে গেছে, বেশি দিন হয়তো বাঁচবো না। ক্রীড়ামন্ত্রী জনগণের অন্তত জানা উচিত কি হয়েছে, আগে কিভাবে পাকিস্তানি আমলে খেলাধুলা চলতো, আর এই যে গাজীপুর অবস্থা এবং আওয়ামী লীগ গম কিভাবে দেশের ক্রীড়াঙ্গনকে নষ্ট করা হয়েছে। আমি শিওর আপনারা অনেকেই জানতেন না। কেন? অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করে, ভাই আপনি জাতীয় দলে, পাকিস্তানের জাতীয় দল ছিলেন, তো বাংলাদেশের জাতীয় দলে আপনাকে নেই নেই কেন? আমি আর এসব কথা বলিনি। আর একটা কথা হলো, ওই সময় আমি সামরিক বাহিনীর সদস্য ছিলাম, যার জন্য প্রেস কনফারেন্স করে তো করতে পারতাম না, এখন যেটা বলতে পারতেছি। বাট এই দেশ আমরা সৃষ্টি করেছি, যুদ্ধে আহত হয়েছি, অথচ জাতীয় দলে খেলার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় দল হয়তো যাই হোক, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমার জন্য অনেক গর্বের হতো একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম বাংলাদেশ জাতীয় দল মাঠে গিয়ে 6-7 গোল খেয়ে এসেছে, সেটা অন্য কথা। বাট এই দলের একজন সদস্য হলে যে দেশকে আমরা সৃষ্টি করেছি, রক্ত দিয়েছি, সেটি আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা হতে পারত। খেলাধুলা কেমন হতো? তখন ফুটবল লিগ ছিল সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেটের নাম বন্ধ ছিল না, এমনকি ফুটবল ফেডারেশন টাকা দিয়ে ক্রিকেট বোর্ড চালানো হতো। এখন উল্টা দেওয়া হচ্ছে। তো যাই হোক, লিগ খেলা শুরু হলো। প্রথমেই ট্রান্সফার ক্লিয়ারেন্সের সময় একটা বড় ক্লাব, আবাহনী ক্লাব, এটা আওয়ামী লীগের টিম, প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল তিনি এই দল চালান। তিনি তার দলটি করলেন। বিভিন্ন দলে এই ভালো প্লেয়ার আছে, তাদেরকে বললেন তোমরা সবাই এসে মহারান খেলো। আমাদের দল থেকে 2 জন সেরা খেলোয়াড়কে বাধ্য হয়ে তারা খেলতে হলো আবাহনী ক্লাবে। আমাদের টিম অনেক দুর্বল হয়ে গেল। এটা হলো 72 এবং 73 সালের কথা। 73 সালে আবাহনী মহারান খেলা। আপনারা কি আগ্রহী আছেন শোনার জন্য? আবাহনী মোহামেডান খেলা স্টেডিয়াম যেরকম পূর্ণ হয়, এখনকার মতো না। প্রথম দিকে আবাহনী মোহামেডান খেলার স্টেডিয়াম জোয়ার হতো, টিকিট পাওয়া যেত না। মাঠের মধ্যে থাকতো 40,000, বাইরেও থাকতো আরো 30,000 লোক। মোহামেডান আবাহনী খেলা, আমি ভালো না খেলেও একটা গোল দিলাম। ওই ম্যাচ চলছে, খেলা শেষ হওয়ার 20 মিনিট বাকি। 1 গোলে জিতছে মোহামেডান ক্লাব। আর 20 মিনিট পরে খেলা শেষ হবে।
মাঝখান থেকে একটা প্লেয়ার আবাহনী প্লেয়ার বলটা আবাহনী বেঞ্চের সাইডে কিছু কর্মকর্তা বা অন্যান্য থাকতো, এতে কারো পকেটে পিস্তল থাকতো, কারো কাছে ছুরি থাকতো, মাস্তান টাইপের, বলটা ওদের কাছে দিয়ে দেওয়া হলো। এক মাস্তান বলটাকে ফুটা করে দিল। তারপরে সবাই অবাক হয়ে গেল, সব চুপচাপ, রেফারিও ভয় কিছু বলে না। পরে মোহামেডানকে ওখান থেকে একটা বল দেওয়া হলো, খেলা শুরু হলে 1 মিনিট, পরে আবার বলটা আবার ওই আগের বেঞ্চে দেওয়া হলো, আর ওই ছুরিওয়ালা ব্যক্তি আবার বলটাকে দ্বিতীয় বলটাকে ফুটা করে দিল। তারপরে বোঝা গেল যে খেলতে দেবে না, 2 টিম মাঠের মধ্যে বসে আছে, আমিও বসে আছি। তখন স্টেডিয়ামে ফ্লাড লাইট ছিল না। ধীরে 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 20 মিনিট পর আস্তে আস্তে সূর্য অস্ত গেল, অন্ধকার নেমে এলো। রেফারি হুইসেল বাজিয়ে খেলাটিকে অ্যাবান্ডন, পরিত্যক্ত ঘোষণা করে দিলেন। আমরা এক গোলে এগিয়েছিলাম তখন, এবং বোর্ড সিদ্ধান্ত নিল, লিগ কমিটি, যে খেলাটি আবার রিপ্লে হবে। আমরা সবাই অপমানিত ছিলাম, এবং মোহামেডান স্পোর্টিং পরে ওই মাঠে হাজির হয়নি, এবং ওয়াকওভার দেওয়া হলো। আবাহনী মোহামেডান খেলার মধ্যে দেখবেন যে একটাই মাত্র ওয়াকওভার দিয়েছে, চ্যাম্পিয়ন দল মোহামেডান তার প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দিয়েছে। এই হলো আওয়ামী লীগ আমলে গাজী গোলাম মোস্তফা, শেখ হাসিনা, অমুক শেখ, এই যে এদের আমাদের খেলা, এই ছিল পরিবেশ। মোহামেডান আবাহনী খেলায় 40,000 দর্শক মাঠে বসে দেখছে, খেলা নাই, 20 মিনিট ধরে বসে আছে, কখন আলো স্বল্পতা আসবে, কখন অন্ধকার হয়ে যাবে, এবং এটি এটাকে অ্যাবান্ডন ঘোষণা করবে। আমার এই কথা আপনাদের অনেকের কাছে কল্প কাহিনীর মতো মনে হচ্ছে, বাট আমি তো এখনো জীবিত আছি, আমি ওই দলে খেলোয়াড় ছিলাম, মাঠের মধ্যে বসা ছিলাম। এইভাবে তারা খেলাধুলাকে নষ্ট করেছেন। তো এদের আমলে আর খেলাধুলা কি হবে? পরবর্তীকালে আমরা অনেক চেষ্টা করেছি। ইভেন আমি যখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম, ঢাকা মাঠে মালদ্বীপ আর বাংলাদেশ খেলা 8 গোল দিয়েছে আমার টিম, তাদেরকে 8-0। আর এখন 1 গোলও দিতে পারে না। কেন দিতে পারে না? ক্ষমতায় আসছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এরা তো খেলাধুলা করার জন্য নেই। আমিনুল একটা বিপ্লবী ঘোষণা দিয়েছে কিন্তু, যে আমরা স্পোর্টসকে পলিটিক্সের বাইরে রাখবো। এটা একমাত্র বিএনপি করতে পারবে না, কোন দল করতে পারবে না। আমরা খেলাধুলাকে উন্মুক্ত করে দেবো জনসাধারণের জন্য। আমি আশা করব যে আমরা এইসব প্রতিশ্রুতিগুলো পালন করতে পারবো। খেলাধুলার পরিবেশ এখন নাই, কি পরিবেশের মধ্যে দিয়ে আমরা এসেছি। আর একটা চিটিং এর গল্প বলি আপনাদেরকে। ক্রিকেট খেলা হবে, আইসিসি কোন একটা ট্রফির খেলা হবে, তখন বিএনপি আন্দোলনে আছে, কারণ আওয়ামী লীগের সরকার, তারা অস্থির হয়ে গেল যে বিএনপি তো হরতাল দিবে, ওই দিন তো খেলাধুলা দিতে পারবে না। তো তারা বেগম খালেদা জিয়াকে অ্যাপ্রোচ করলো যে জিয়াউর রহমান সাহেব তখন খেলাধুলার ভক্ত ছিলেন, আমরা যাতে খেলাটা করতে পারি সেটা একটু আপনি ব্যবস্থা করে দেন। তিনি আমাকে এবং সাদেক হোসেন কোকাকে বললেন যে ক্রীড়ামন্ত্রী আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্টেডিয়ামে যে একটু লিগ, এই আইসিসি ক্রিকেট খেলার জন্য, পরিবেশটা ঠিক করার জন্য আপনারা একটু তাদের সাথে মিটিং করেন। আমি তাকে বললাম যে ম্যাডাম, আমরা যদি যাই কিছু তো কনসেশন দিতে হবে, আপনি কি চান আমরা খেলাটা ওদেরকে খেলা অর্গানাইজ করতে দেই? উনি বললেন যে হ্যাঁ, খেলা হোক। কত বড় মনের লোক। আমি গেলাম, তাদের অনেক খোকা বলে, হাফিজ ভাই আপনি যান। খোকা আমার জয়েন্ট সেক্রেটারি ছিল, আমি যখন ফুটবল ফেডারেশন ছিলাম, বলে হাফিজ ভাই আমি এগুলো খেলা দেখতে যাবো না, আপনি যান। ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের তখন। আমি গেলাম স্টেডিয়ামে, আমাকে খুব চা নাস্তা অনেক কিছু হয়। তাদের গরজ এখন খেলা তো করতে হবে, আন্তর্জাতিক টুর্নামেন্ট যদি না করতে পারে, আমরা হরতাল দিই, মাঠে গন্ডগোল করি, তাহলে তো বিশ্বব্যাপী একটা বদনাম হয়ে যাবে। তারা আমাকে মহান হাজির অনেক তদবির করে, হাফিজ ভাই ইউ আর এ গ্রেট প্লেয়ার, আপনার খেলা দেখেছি, কত ইয়েছে। আমি বলি কাজের কথা বলেন, কাজের কথা বলেন। তখন বললো যে এই খেলাটা যদি আমরা না করতে পারি বাংলাদেশেই বদনাম হবে। আমাদের সরকার তো সরকার, বা সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশ আয়োজক হিসাবে এই একটা টুর্নামেন্ট করতে পারে নাই। আমি বললাম ঠিক আছে, আমি স্পোর্টসম্যান হিসাবে আপনাদের কাছে আসছি, তো ঠিক আছে আমরা আপনাদেরকে খেলাটা নির্বিঘ্নে অনুষ্ঠান করতে দেব। তবে সেমিফাইনালে বেগম জিয়া প্রধান অতিথি হবে এবং ফাইনালে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধান অতিথি হবে। এটা ঠিক আছে, ওরা মহা খুশি এই যে খেলা করতে পারবে, যে এইটা বলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বেগম জিয়াকে আমরা দাওয়াত করে আনবো, উনি সেমিফাইনালে প্রধান অতিথি থাকবেন, এই সেই তাকে সম্মান, সব সম্মান আমরা দেখাবো। পরে আমি প্রেসকে বললাম যে ঠিক আছে
আমরা ওই দিন কোনো হরতাল দেবো না, ওই টুর্নামেন্ট চলাকালীন সময় আমাদের কোনো কর্মসূচি থাকবে না। তো আশা করি দেশের সাথে আমরা খেলাটাকে ভালোভাবে চলতে দেবো। তারপরে ওই টুর্নামেন্ট হলো, সেমিফাইনালে ওরা ডাকেই নেই, আমাকেও ডাকে নেই, বেগম জিয়াকেও ডাকে নেই, কাউকে ডাকে নেই। টুর্নামেন্ট শেষ করলো এবং আমরাও যেহেতু প্রতিশ্রুতি দিয়ে আসছি সেই প্রতিশ্রুতি পালন করবো। সব জায়গায় পলিটিক্স করবো না, খেলাধুলা হোক বাংলাদেশে। তো আমি এতক্ষণে যে 10 মিনিট যা বললাম, এটা হলো আপনারা এই লোকগুলাকে চেনে। আমি 6 বার এমপি হয়েছি। গত নির্বাচনে ওইখানে গেলাম, লঞ্চের উপর সদরঘাট থেকে লঞ্চ উঠি, লঞ্চেই বানিয়ে দিল, যাইতে পারলাম না। আমি পরদিন সিইসি কে ফোন করলাম যে কি ব্যাপার, আমি প্রার্থী যেতে পারি না এলাকায়। পরে আমাকে পুলিশ এসকর্ট দিল, ওইটা নিয়ে আমি আমার লালমোহন উপজেলায় গেলাম। সকালে পৌঁছলাম, মিছিল করে আমার বাড়িতে গেলাম, 8 মাইল লম্বা মিছিল করে আমার পৌরসভায় গেলাম আমার বাড়িতে। সেখানে যাওয়ার পর সন্ধ্যার দিকে পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখে। আর বাড়িতে পারলাম না পরবর্তী 15 দিন। 6 বারের এমপি ঘর থেকে বেরোতে পারে না, ইলেকশনের দিনও বেরোতে পারেনি। এবং শেষ দিনে একটা মামলা দিয়ে দিয়েছে আইসিপি অ্যাক্টে। এই হলো এই দলের চরিত্র। ওদের তো আমরা কিছু শাস্তি দেইনি, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্নীতি দল, লুটেরা, মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসে। This is our sole ambition. অনেক কথা বললাম, আমি সাধারণত এত বক্তৃতা দিই না, আর কোনো বানানো কথা নেই। যা বলেছে 100% ট্রুথ। আমি নিজে তার সাক্ষী, নিজে বসা। বাবার রাজনৈতিক দল দেখে মুক্তিযোদ্ধা, যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা, সাবল দেওয়ার পর জাতীয় দলে আমাদেরকে ডাকে নেই। অনেক ক্ষোভ আমার মধ্যে রয়েছে, কিন্তু ঠিক আছে, নেভার মাইন্ড, চলছে। আল্লাহ তো সম্মান দিয়েছে অনেক। সুতরাং আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। এখন আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের যেন বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে অত্যন্ত বিখ্যাত খেলোয়াড় ওয়ালি সাব্বির এখানে আসছেন, এরা আমাদের খেলাও দেখে নেই, পাকিস্তানি আমলে হয়তো জন্ম হয় না এদের। আমি এরা সবাই ইয়ং, বয়স বেশি, সিনিয়র সিটিজেন হিসেবে কিছু কথা বললাম আপনাদেরকে। যদি ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি চাই বাংলাদেশে খেলাধুলার প্রসার হোক। আমাদের জীবন তো শেষ, একটা স্বাধীন দেশ আমরা সৃষ্টি করে দিয়েছি। আরেকবার আল্লাহর রহমতে আবার দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে। আমরা চাই যে দেশে প্রত্যেকটা মানুষ নির্ভয় চলুক রাস্তায়, যারা যাকে ইচ্ছা তাকে ভোট দেয়। বিএনপিকে দিতে হবে এমন কোনো কথা নেই। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের ক্ষতি? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন এগুলা? এগুলা করেন না, জনগণের উপরে আস্থা রাখেন। এই দেশের জনগণ সবসময় সঠিক বিচার করবে। বিএনপি দোষ থাকলে তারাই কি বিএনপিকে বাদ দিবে, আপনারা বাদ দিতে চান না। সুতরাং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখান। একজন সিনিয়র সিটিজেন হিসাবে আপনাদেরকে আবার অনুরোধ জানালাম। আর আজকে চমৎকার অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমিনুল এবং অন্যান্যরা, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ রহমান হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের আয়োজনের শুরুতেই আপনাদের এই কথা বলছি। হয়ে আছে, ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করে আপনারা আসুন, যার যার আসনটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রদান করছি এবং বিশেষভাবে আজকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা ন্যাশনাল তারেক রহমানের যে ডাক 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত, সেটিকে সামনে রেখে এই যে একটু আগে আমরা শুনলাম যে রাষ্ট্র কাঠামোর অংশ হিসেবে মেরামত করতে হবে, কারণ দলীয় কারণে কারণে সেই ভেঙে পড়েছে। আজকে যে আমরা দেখছি এই টুর্নামেন্টটা ফুটবলের জন্য, সেটি কিন্তু 31 দফার সেই ধারণারই একটি বাস্তবিক প্রয়োগ হিসেবে আমরা মনে করছি। সুতরাং এই জন্য আমরা আয়োজককে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তরে বিপ্লবী সভাপতি আহ্বায়ক হিসেবে যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন আমিনুল ভাই। ওনার বিষয়ে খুব বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি একজন ক্রিকেট ফুটবলার হিসেবে উনি ছিলেন। আমরা দেখেছি উনি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ বিএনপি জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব হাফিজউদ্দিন, তাই না? উনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ, যিনি একাধারে ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অত্যন্ত সফল সমন্বয়ক
উনি একজন অত্যন্ত সফল সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধুমাত্র মুক্তিযুদ্ধে না, সেনাবাহিনীর ভেতরেও উনি ছিলেন সফল মন্ত্রী। এবং আমরা যদি আজকে আমিনুল ভাইয়ের দিকে তাকাই এবং আমাদের সবার নেতা যেন হাফিজউদ্দিনের দিকে তাকাই, তবে আমরা দেখতে পাবো বিএনপি আর আওয়ামী লীগের মাঝে মূল পার্থক্যটা কোথায়। আমরা আওয়ামী লীগকে দেখি তাদের ওখানে বিভিন্ন সাবেক ক্রীড়াবিদ যারা রয়েছেন, যারা সেলিব্রিটি রয়েছেন, তারা বিনা ভোটে এমপি হয়, বিনা ভোটে মন্ত্রী হয়, তাদের ভোটের প্রয়োজন হয় না, জনগণের সমর্থন লাগে না, এটাই তাদের রাজনীতি। আর আমাদের যারা সাবেক ক্রীড়াবিদ, আমাদের যারা বর্ণাঢ্য নেতৃত্বে রয়েছেন, ওনারা কি করেছেন? ওনারা জেল জুলুম হামলা মামলাকে সেটাকে ধারণ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওনারা বুলেটের সামনে বুক পেতে ধরেছেন, যার শিকার আমরা দেখেছি আমাদের সম্মানিত নেতা হাফিজউদ্দিন সাহেবের ক্ষেত্রে হয়েছে, আমাদের আমিনুল হক ভাইয়ের সামনে হয়েছে। ওনারা মামলার শিকার হয়েছেন, ওনারা জেলে গিয়েছেন, ওনারা একের পর এক আঘাতের শিকার হয়েছেন, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া থেকে এক বিন্দু সরে যাননি। এটি কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মূল পার্থক্য। আমরা যদি এখানে স্টেজের দিকে তাকাই, আমাদের যিনি সদস্য সচিব রয়েছেন মোস্তফা জামান ভাই, আমাদের যিনি রয়েছেন আজকের অনুষ্ঠানের পিছনে নেপথ্যে যে ক্রীড়া এবং সংস্কৃতি স্তরে কাজ করছেন আক্তার ভাই এবং অন্যান্য যেসব সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেকে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধার কিন্তু শুধুমাত্র আমাদের অধিকার এবং স্বাধীনতাকে ফিরিয়ে নেয় না, তার মানে আমাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর প্রতিটা ক্ষেত্রে সেটাকে মেরামত করার জন্য। তার মানে কি আমাদের ক্রীড়াঙ্গনকে মেরামত করতে হবে। আমরা যদি দেখি যখন আমিনুল ভাইরা ফুটবল খেলতেন, আমরা দেখেছি তখন উনি শুধু বাংলাদেশের না, দক্ষিণ এশিয়ার এবং সম্ভবত এশিয়ার তৎকালীন শ্রেষ্ঠ গোলরক্ষক ছিলেন। ওনার সময় আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই বাংলাদেশকে আমরা মনে করতাম কি বাংলাদেশ এবং ভারত হচ্ছে এই দক্ষিণ এশিয়ার সেরা দুটা ফুটবল দল। গত 16 বছরে সেটা নামতে নামতে এমন অবস্থায় হয়েছে, প্রথমে নেপাল আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী, তারপর মালদ্বীপ আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী, এখন ভুটান আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী ফুটবলে। এটা অত্যন্ত হতাশাজনক একটা বিষয়। তার মানে কি বর্তমানে দক্ষিণ এশিয়া পুরুষদের ক্ষেত্রে আমরা বাংলাদেশে মোটামুটি ভাবে সবচেয়ে খারাপ ফুটবল দল। তার মানে কি আমাদের মধ্যে মেধার ঘাটতি আছে? মেধার কোনো ঘাটতি নাই। আমাদের এখান থেকে কিন্তু সাব্বির ভাই মতন কৃতি খেলোয়াড়রা বের হয়েছেন, আমাদের অনেক কৃতি ফুটবলার রয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ মতন কৃতি ফুটবলার অনেক আগে বাংলাদেশে জন্ম নিয়েছেন। তার মানে কি সেই মেধার প্রকৃত আমাদের এখানে মূল্যায়ন হয় না। আমাদের মেধা ভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি নাই। আমাদের যখন প্রশাসন দলীয়করণ হয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন দলীয়করণ হয়েছে, এক ব্যক্তি চিরস্থায়ী বন্দোবস্তের মতন করে থেকেছে, সুতরাং আমাদের পেশাদারিত্ব গড়ে ওঠেনি, যার কারণে ফুটবলটা ধ্বংস হয়ে গেছে। আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে একটি নবযাত্রা করতে চাই, যেখানে মেধা ভিত্তিক বাংলাদেশ হবে, যেখানে ফুটবলারদের মেধা থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, সে অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে। ক্রিকেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সেই জিনিস। আমাদের চোখের সামনে আফগানিস্তান অনেক উঠে গিয়েছে, কিন্তু এত টাকা ছড়াছড়ি থাকার পরও সেই ঠিক মতনই সেখানে ক্রিকেট বোর্ডটাকে নষ্ট করা হলো, সত্যিকার অর্থে কোনো মেধা প্রস্ফুটন হয়নি। আমরা দেখেছি গত বিএনপি সময় আরাফাত রহমান কোকো সাহেব কিভাবে ক্রিকেটে হাইপার পারফরমেন্স ইউনিট তৈরি করেছিলেন। সেই হাই পারফরমেন্স ইউনিটের কারণে কিন্তু আমরা বড় বড় ক্রিকেটার পেয়েছি, যাদের উপর ভিত্তি করে এখনো বাংলাদেশের ক্রিকেট টিম একটা অবস্থায় রয়েছে। নতুন কোন খেলোয়াড় তারা তৈরি করতে পারেনি 16 বছরে। দাবার ক্ষেত্রে যদি আমরা তাকাই, দাবাতে দেখা যাবে যে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা ছিল 2001 থেকে 6 এবং তারপর আওয়ামী লীগ আসার আগে 4 জন গ্র্যান্ড মাস্টার তৈরি করেছি আমরা, কিন্তু গত 16 বছরে একজন গ্র্যান্ড মাস্টার তৈরি হয়নি। আগে বাংলাদেশে হকি খেলা হতো বিএনপির সময়, স্কুল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হকি হতো। আমরা দেখলাম কি গত বছর আমরা 12 গোলে আওয়ামী লীগের ইন্ডিয়ার কাছে 12-0 বাংলাদেশ হারলো, 1 ডজন গোল খেয়েছে হকিতে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্রীড়াঙ্গন এভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই বাংলাদেশ আমরা চাই না। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে ভবিষ্যতে আবারও আমাদের আমিনুল ভাইয়ের মতন, আমাদের হাফিজউদ্দিন আহমেদের মতো আমাদের নেতা এবং সাব্বির ভাইয়ের মতো ফুটবলার তৈরি হবে, যাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, যাদের মধ্যে দেশপ্রেম থাকবে। সেই গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেম তৈরি করবার জন্য আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান 31 দফায় কি বলেছেন? উনি বলেছেন উনি নৈতিক শিক্ষার ব্যবস্থা করবেন, উনি ক্রীড়া শিক্ষার ব্যবস্থা করবেন। আপনারা যদি ওনার বক্তব্য দেখেন, উনি একটা বিষয় বলেছেন যে ক্রীড়াকে একটি পেশা হিসেবে সমগ্র বাংলাদেশে উনি ছড়িয়ে দিতে চান। এর কারণে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পরে শিশু পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কারিকুলামে অর্থাৎ সিলেবাসের ভিতর ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি কিংবা ইনডোর গেম যা কিছু হোক না কেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া একটা বাধ্যতামূলক সাবজেক্ট হবে। এর মাধ্যমে কি হবে? আমাদের যারা শিশু, আমাদের যারা শিক্ষার্থী, তারা ভবিষ্যতে ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে এবং সেটাকে কেন্দ্র করে প্রত্যেকটা স্কুলে যখন একটা ফুটবল টিচারের প্রয়োজন হবে, একটা ক্রিকেট টিচারের প্রয়োজন হবে, একজন হয়তো ব্যাডমিন্টন টিচারের প্রয়োজন হবে, স্বাভাবিকভাবে আমাদের কর্মসংস্থান অনেক বাড়বে। আমরা চাই ক্রীড়াবিদকে, ক্রীড়াবিদ রয়েছেন তাদের জন্য ক্রীড়াকে একটা অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে তৈরি করতে এবং এর মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থানের প্রসার অনেক বাড়াতে।
আমাদের নেতা যেমন তারেক রহমান ওনার বক্তব্যে রিসেন্টলি বলেছেন আমাদের লক্ষ্য ইউনিয়ন পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা। আমাদের যেমন ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য এবং শিক্ষা সেবা বাড়বে, একইভাবে ইউনিয়ন পর্যায়ে আমরা নিশ্চিত করব ক্রিকেট, ফুটবল সহ ইনডোর ফ্যাসিলিটিসে যেন বিশেষায়িত আমরা আলাদা খেলার জায়গার ব্যবস্থা করতে পারি, আলাদা মাঠের ব্যবস্থা করতে পারি। যখন আমরা আমাদের শিশুদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের যুবকদের জন্য, আমাদের তরুণদের জন্য প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মাঠের ব্যবস্থা করতে পারবো, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার ব্যবস্থা করতে পারবো, আমাদের এই ঢাকা শহরের ক্ষেত্রে খানায় খানায় বিশেষায়িত ফুটবল, ক্রিকেটের জন্য মাঠের ব্যবস্থা করতে পারবো এবং তাদের বিকাশের জন্য ব্যায়ামাগার বা জিম সহ একটা সিভিল সেন্টার তৈরি করবো। অর্থাৎ প্রত্যেকটা থানায় আমাদের সৃজনশীলতা বিকাশের জন্য, ক্রীড়ার বিকাশের জন্য আমরা আলাদা করে একটা সেন্টার করে তুলবো, আলাদাভাবে মাঠের ব্যবস্থা করবো। তখনই আমরা ইনশাল্লাহ একটা মেধাভিত্তিক এবং মাদকমুক্ত বাংলাদেশ করতে পারবো। আমরা সেই প্রত্যয়ে এবং আমাদের নেতাকে ধন্যবাদ জানাতে চাই, যিনি যেন তারেক রহমান ভবিষ্যতে মেধাবী একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য যে পলিসিগুলো দিয়েছেন, আমি বিশ্বাস করি আমাদের এই ঢাকা উত্তর যেভাবে কাজ শুরু করেছে 31 দফা নিয়ে এবং আজকের এই অসাধারণ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা মহানগর উত্তর হয়ে উঠবে আমাদের দেশ মেরামতের জন্য সারা বাংলাদেশে একটি মডেল ইউনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমাদের আমিনুল সাহেবের বক্তব্য শুনেছেন। উনি কি বলেছেন, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে খেলার মাঠটা থাকবে রাজনীতি মুক্ত। অত্যন্ত চমৎকার আমাদের উদ্দেশ্য। আমরা দলীয়করণ করতে চাই না এই খেলার মাঠটাকে। আমরা চাই দেশের সকল মানুষকে যারা খেলার সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে সবাইকে সম্পৃক্ত করে আমরা সুন্দর একটা খেলার আয়োজন করতে চাই। আমরা এই খেলার মাধ্যমে এই ঢাকা মহানগর থেকে আজকে থেকে যে শুরু করলাম, এটা পুরো বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমরা যে উদ্দেশ্য নিয়েছি আমাদের উদ্দেশ্যই ভালো। আমরা দলীয় মুক্ত হবে, দলীয় আগে যে কারা কি করেছে আপনারা জানেন। শুধু শেখ হাসিনা তার দলীয় মুক্তির মাধ্যমে এই সেক্টরটা পরিচালনা করত। আমাদের আজকে থেকে স্পষ্ট ঘোষণা, আমরা যে ঘোষণা দিয়েছি আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। শুধু বলার মতো করবো না, কাজ করেও দেখাই দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে নেমেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই উদ্দেশ্য পূরণ করে। আমাদের একটা সরকার কথা বলেছি গুরুত্বপূর্ণ। আমাদের যে কমিটি যে আহ্বায়ক, আমাদের প্রতিটা খেলায় আমরা সবাই প্রত্যেকটা টিম সেখানে স্বতঃস্ফূর্ত থাকবো। শুধু খেলোয়াড় না কিন্তু, শুধু খেলা না কিন্তু, এটা আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশিত আছে। আমরা প্রকাশ করতে যাচ্ছি এবং ওনার নির্দেশে আমরা এই খেলার আয়োজন করতেছি। আপনারা মনে করবেন এটা তারেক রহমানের নির্দেশ, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। আপনারা ওনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন আমাদের বিশ্বাস। পরিশেষে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর প্রোগ্রামে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এভাবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা প্রতিটা এলাকায় আমরা খেলার আসর বসাবো এবং আমরা এই খেলার মাধ্যমে আমাদের দলেও এটা প্রচার প্রসার হবে। আপনাদের সকলের দোয়া চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুরু করছি এবং সেই আয়োজন যাতে আনন্দঘন হয় সেটা আপনাদের সহযোগিতার মাধ্যমে হওয়া সম্ভব। আপনারা আমাদের বাংলার ম্যারাডোনা সাপোর্টে মনে হাত দিয়ে বল করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সভাপতি আমাদের উত্তরের সভাপতি আমির উদ্যোগে আজকে যে উত্তরের টুর্নামেন্টটা শুরু হচ্ছে, 26টা দল মিলে যে টুর্নামেন্ট হচ্ছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ দিয়েছে আমিনুল। আমরা এভাবে আমরা চাই উত্তর শুধু না সারা বাংলাদেশের ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি বলবো যে আমিনুল কিন্তু অনেক কিছু বলে গেছে, ফুটবলে ব্যাপকভাবে সবকিছু বলে গেছে।
যে দলীয়করণ করে না 16-17 বছর স্পোর্টসকে যেভাবে দলীয়করণ করে রেখেছে এভাবে কোনো সময় আগে 17 বছর 18 বছর আগে এভাবে ছিল না। সবাই দিনে বেশি ফুটবল স্পোর্টসকে চালিয়েছে। এরা প্রত্যেকে আমরা এখন পর্যন্ত ভালো কোনো জায়গায় আমি লাস্ট ফুটবল সিলেকশন করেছি, আমি আমার যোগ্যতা করে 69 ভোট পেয়েছি আমার নিজের যোগ্যতা বলে, এবং ওখানে দলীয়করণ ছিল যেই কারণে আমি জিততে পারিনি। তো আমার মতো বাংলাদেশের ফুটবলার যদি ফুটবলে না যেতে পারে, ফুটবল উন্নয়ন করার জন্য কারা এগিয়ে যাবে? তো আমি সত্যি কথা বলতে চাই যে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সুষ্ঠু ভালো মনের লোক লাগবে, যারা ফুটবলকে ভালোবাসে তারা লাগবে, এবং পাশাপাশি সংগঠিত লাগবে। আমি বিশ্বাস করি যে আজকে যে উদ্যোগ নিয়েছে আমিনুল সত্যি একটি মহৎ উদ্যোগ, এবং আমরা এই ফুটবলটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এবং এর মধ্যে টুর্নামেন্ট হচ্ছে চলতেছে, এবং ফুটবল টুর্নামেন্টও কথা আমিনুল বলে গেছে। আমরা এইটাও চাই যে এইটাও সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার জন্য, এবং আমরা আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গান করার দরকার। আমরা আমিনুল নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা করতে চাই। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেটা আমরা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। কিন্তু আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, আমরা যারা ফুটবলকে ভালোবাসি, আমাদের কাছে তার সবার আগের পরিচয় হচ্ছে আমিনুল হক। বাংলাদেশের ফুটবলকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে মানুষটি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে পারেন তিনি আজ আমাদের মধ্যে আছেন। সমস্ত দলটির বাইরে তার প্রতি সর্বোচ্চ একটি ভালোবাসা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে 22 আগস্ট আমাদের মাঝে পাঠিয়েছেন, সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব উপস্থিত, বিশেষ অতিথিবৃন্দ, উপযুক্ত আহ্বায়কবৃন্দ, আমার ঢাকা মহানগরের সম্মানিত মেম্বারবৃন্দ, উপস্থিত 26টি থানার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব বলেছেন যে মানুষের কাছে যেতে হলে বর্তমানে আমাদের ক্রীড়া ও খেলাধুলা সেটা এক বড় মাধ্যম, সেটা দিয়ে যাতে আমরা ঢাকাবাসীর কাছে পৌঁছতে পারি, এইটা আমাদের সবচেয়ে খেয়াল রাখতে হবে। তবে পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, আমাদের মাননীয় সভাপতি সাহেবের সামনে আমাদের যে 26টি থানা আজকে এখানে আপনার জার্সি উন্মোচন করা হলো। আমরা যেদিনে যেই ভেন্যুতে খেলা হয় শুধু যেই 2টা টিমই খেলবে, শুধু 2টা টিমে যেন উপস্থিত না হয়। যেদিন যেই জায়গায় খেলা হবে, আমি আমার সভাপতি সাহেবের অনুরোধে কথাটা বলতে চাই যেন 26টা থানায় ওই দিন ওই খেলায় উপস্থিত থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের খেলাটা জাঁকজমক হবে। এই জিনিসটা আমাদের সবার মনের ভিতরে ধারণ করতে হবে, যাতে ঢাকা উত্তর আজকে 26টি থানা খেলা যে আজকে এখানে উদ্বোধন হলো, মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে আমরা আশ্বস্ত করবো যাতে সভাপতির মাধ্যমে যে আমাদের উদ্বোধনী খেলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তারা রাখেন, এবং বিভিন্ন খেলা যারা তাকে রাখেন, আমরা সবচেয়ে আনন্দিত হব। তবে পাশাপাশি আমরা আবারও বলি যে আপনারা 26টা থানা যেদিন যেই খেলা হবে সেই ভেন্যুতে হবে, 26টা খেলা ওইখানে উপস্থিত থাকতে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটু দেখতে চাই আপনারা কারা কনফিডেন্ট এই জিয়া আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ট্রফি জিতবেন? কারা কনফিডেন্ট? আমরা ট্রফিটা একটু দেখতে চাই এবং শেষ পর্যন্ত অপেক্ষা করবো কারা ওটা কাউন্টডাউন 3। আচ্ছা আমরা একটা কাউন্টডাউন করি 10 9 8 7 6 5 4 3 2 1। যারা একটু করে তালি যারা খালি আছি, যাদের হাত খালি আছে, জিয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর
থেকে এবং সকলের জন্য শুভকামনা। এই ট্রফিগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। গোলের খেলা ফুটবল, সৌন্দর্যের খেলা ফুটবল, মাঠের যুদ্ধে শেষ পর্যন্ত দেখা যাক কাদের ঘরে যায় এই ট্রফি। উপস্থিত ব্যক্তিবৃন্দ, আমার হাতে যে ট্রফিটি দেখছেন, এই ট্রফিটি হচ্ছে ফেয়ার প্লে ট্রফি। আমরা 26টি থানার ভিতরে যারা সবচেয়ে বেশি সুশৃঙ্খল থাকবে, সুন্দরভাবে প্রত্যেকটি খেলা সুন্দরভাবে শেষ করতে পারবে, আমরা সেই 26টি থানা থেকে একটি থানাকে বেছে নেব এই ফেয়ার প্লে ট্রফিটি দেওয়ার জন্য। আমি আশা করবো 26টি থানায় আপনার চেষ্টা করবে এই ফেয়ার প্লে ট্রফিটা আপনাদের থানায় দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। পরবর্তী ট্রফি আশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। পল্লবী থানা, পল্লবী থানা, গুজরাট। আচ্ছা, আমাদের মঞ্চে সম্মানিত অতিথি যারা আছেন তাদের এবার ফ্লোর ছেড়ে দিচ্ছি। তারা আমাদেরকে একটি করে দলের নাম জানিয়ে দিবেন এবং সকলকে অনুরোধ করবো এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। সম্মানিত সভাপতি পরবর্তী দলটি কারা? আমরা পরবর্তী নামটি তুলছি। গ্রুপ বি এর 1 নম্বর দল রামপুরা থানা, জোরে একটু হাততালি রামপুরা থানার জন্য। রামপুরা থানা গ্রুপ বি এর 1 নম্বর দল এবং রামপুরা থানা গ্রুপ বি 1 নম্বর দল। দেখে নেই গ্রুপ সি এর 1 নম্বর দলটি কারা? আমাদের পরবর্তী গেস করেন কে হতে পারে? ক্যান্টনমেন্ট থানা, ক্যান্টনমেন্ট থানা। ক্যান্টনমেন্ট থানা গ্রুপ সি এর 1 নম্বর দল। এবার গ্রুপ ডি এর 1 নম্বর দল কারা একটু দেখে নেই। এটা ঘুরতেছে না কেন জানি।